যুবলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত স্নেহ সম্পাদক সভাপতি, যুবলীগের চেয়ারম্যান এবং যুবলীগের সকল স্তরের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি এই জন্য যে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হওয়ার কথা ছিল নভেম্বর মাসে, করোনা ভাইরাসের কারণে, আর তাছাড়া তখন সমগ্র দেশ এমন একটা অবস্থায় চলছিল যে আমি আসলে সময় করে উঠতে পারিনি, যে কারণে আজকে একটু দেরি হয়ে গেছে। সেজন্য সত্যি আমি খুব দুঃখিত। তারপরেও আজকে চমৎকার একটা অনুষ্ঠান করবার জন্য যুবলীগকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আমাদের আত্মপরিচয়ের সুযোগ দিয়েছেন, একটি রাষ্ট্র দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য, যিনি জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতার পর এদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য একটি সংগঠন করবার নির্দেশ দিয়েছিলেন, যার নির্দেশে সেই 1972 সালের 11 নভেম্বর এই যুবলীগ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠিত যিনি সভাপতি ছিলেন, প্রথম চেয়ারম্যান ছিলেন যুবলীগের, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 75 15 আগস্ট আমাদের জাতীয় জীবনের সবথেকে একটা কলঙ্কময় অধ্যায়। সেই দিন আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই শুধু হারাইনি, আমরা হারিয়েছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা, হারিয়েছি আমার নিজের ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রোজিকে, আমার ছোট 10 বছরের শিশু ভাই রাসেলকে হারিয়েছি। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একই দিন একই সাথে আমার মেজো ফুপুর বাড়ি, সেজো ফুপুর বাড়ি, ছোট ফুপুর বাড়ি আক্রমণ করা হয়। প্রতিটি পরিবারের সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আব্দুর রব সানিয়াবাদ সাহেব, যিনি কৃষিমন্ত্রী ছিলেন, তাকে যেমন নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি সুকান্ত সহ তার ভ্রাতুষ্পুত্র শহীদ সানিয়াবাদ, ভাগ্নে রিন্টু সহ ওই পরিবারের অনেক সদস্যকে নির্মমভাবে হত্যা করে এবং গুলির আঘাতে আমার ফুপু পঙ্গু ছিলেন। এভাবে একটি পরিবারের উপরেই শুধু আঘাত না, সে আঘাতটা যে এদেশের স্বাধীনতার উপর, সেটাই প্রমাণিত হলো যখন 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হলো, যারা বঙ্গবন্ধুর শেখ মুজিবের নির্দেশে মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করে বাঙালির বিজয় এনে দিয়েছিলেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদের প্রতি, লাখো মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগ আমাদের এই স্বাধীনতা। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস। পাকিস্তান নামক রাষ্ট্রটি হবার পরপরই বছরও ঘুরতে পারেনি, পাকিস্তানি শাসকরা বাঙালির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে। সর্বপ্রথমই আঘাত হানে আমাদের ভাষার উপর। মাতৃভাষায় কথা বলা যাবে না, বাংলা ভাষায় কথা বলা যাবে না, একটা বিজাতীয় ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনি প্রথম উদ্যোগ নেন
ছাত্রলীগ সংগঠন গড়ে তোলেন এবং তমদ্দুন মজলিস এবং অন্যান্য দল, যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলি বা ছাত্র সংগঠনগুলি ছিল, তাদেরকে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ করে ভাষা সংগ্রাম পরিষদ গড়ে তুলে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেবার আন্দোলন শুরু করেন। সে আন্দোলনের প্রথম আন্দোলনের দিন ধর্মঘট ডাকা হয় 11ই মার্চ। আর সেই আন্দোলনের পথ বেয়ে 52 সালের 21শে ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকদের গুলিতে নির্মমভাবে শহীদ হয় সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউদ্দিন সহ অনেক ছাত্র জনতা। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। রক্তের অক্ষর দিয়ে লিখে রেখে যায়, আমি মায়ের ভাষা কথা বলতে চাই, মাকে মা বলে ডাকতে চাই। পৃথিবীর খুব কম দেশ বা কম জাতি আছে যারা নিজের মাতৃভাষার জন্য এভাবে বুকে রক্ত ঢেলে দিয়েছে। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস শুধু বাংলাদেশের না, এটা জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের রক্তের মধ্য দিয়েই আমরা এ অর্জন করতে পেরেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আন্দোলন সংগ্রাম, বাঙালি স্বাধীনতা অর্জন করবে, সেই সংগ্রাম শুরু কিন্তু সেই ভাষা আন্দোলন থেকেই। কারণ এই আন্দোলন করতে যেয়ে পাকিস্তান নামক রাষ্ট্রটি হওয়ার বছরও ঘুরতে পারেনি, তিনি বারবার কারাবরণ করেন। এরপর দীর্ঘ সময় তাকে কারাগারে বন্দী করে রাখা হয়। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, তাদের অধিকারের জন্য আন্দোলন করতে যেয়ে এবং ভাষা আন্দোলন করতে যেয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কারও করা হয়। কিন্তু তিনি মাথা নত করেননি। তাকে বলা হয়েছিল বসলেখা দিতে হবে এবং ফাইন দিতে হবে, তাহলে তার উপর এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে। তিনি তা করেননি। তিনি তার আদর্শে সবসময় অটল ছিলেন এবং লক্ষ্য স্থির ছিল, এবং সেই লক্ষ্য ছিল বাঙালির মুক্তি, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি। এবং সেই সংগ্রাম তিনি করে গেছেন একের পর এক। বারবার কারাবরণ করেছেন, অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, তারপরেও তিনি তার লক্ষ্য স্থির রেখেই সংগ্রাম করে গেছেন। এবং তিনি বোধহয় বাংলাদেশে একমাত্র ব্যক্তিত্ব যিনি 1957 সালে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ গ্রহণ করে সংগঠনকে গড়ে তোলার দায়িত্ব নিয়েছিলেন। মানুষ দল ছেড়ে মন্ত্রিত্ব নেয়, আর তিনি একমাত্র যিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন দলকে সুসংগঠিত করবার জন্য। কারণ তিনি একটি আদর্শ নিয়ে রাজনীতি করতেন, তার জীবনে চাওয়া পাওয়ার কিছু ছিল না। তার লক্ষ্য স্থির রেখেই একটি জাতির যাতে প্রতিটি ক্ষেত্রে তাদের একটি সক্রিয়তা, তাদের স্বাধীনতা, তাদের আত্মমর্যাদা তিনি প্রতিষ্ঠা করতে পারেন, এবং এদেশের শোষিত, বঞ্চিত, দরিদ্র মানুষ, ভুকা নাঙ্গা মানুষ, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা যেন করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই তিনি সংগ্রাম করে গেছেন। এবং তারই সংগ্রামের ফসল আমাদের স্বাধীনতা। একটি স্বাধীনতার পর একটা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলা, এটাই ছিল তার লক্ষ্য। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতির জন্য তিনি কর্মসূচি হাতে নেন। আমাদের দুর্ভাগ্য যে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যেমন যারা স্বাধীনতা বিরোধিতা করেছে, যারা ওই হানাদার বাহিনীর পদলেহন করেছে, তোষামদি খসামদি করেছে, যারা আমাদের মা বোনদের তুলে দিয়েছে হানাদার বাহিনীর হাতে, আলবদর, রাজাকার, আলশামস বাহিনী গড়ে তুলেছে এবং এদেশের মুক্তিযুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। স্বাধীনতার পর যদিও তাদের বিচার শুরু করেছিলেন তিনি, অনেকে কারাগারে ছিল, বন্দী ছিল, অনেকে এদেশ ছেড়ে চলে গিয়েছিল, তাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতা বিশ্বাস করেনি,
স্বাধীনতার সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে এবং তাদের এই দোসররা, দেশীয় দোসর, হানাদার বাহিনীর দোসর, পাকিস্তানি হানাদার বাহিনীর যারা পদলেহনকারী দোসর, তাদের চক্রান্ত অব্যাহত ছিল। তবে দুর্ভাগ্য হলো এদেশে কিছু মানুষ তারা তখন এটা উপলব্ধি করতে পারেনি। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার যে দায়িত্ব জাতিপিতা শুরু করেছিলেন এবং যা করে যাচ্ছিলেন তিনি অত্যন্ত কষ্টের সাথে, যেখানে একটা রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যেখানে শুধু মানুষই পেয়েছিলেন আর জমি পেয়েছিলেন, আর কিছুই ছিল না। সে বিধ্বস্ত বাংলাদেশ যখন তিনি গড়ে তোলেন তখনও কিছু লোক নানা ধরনের আলোচনা, সমালোচনা, নানা ধরনের বদনাম করা, নানা ধরনের অপপ্রচার চালাতে শুরু করেছিল। কিন্তু এত করেও কিন্তু বাংলাদেশের মন থেকে জাতিপিতাকে মুছে ফেলতে পারেনি। সে কথা আমরা প্রমাণ পাই খুনি ফারুক, যেই হত্যার সাথে জড়িত ছিল, যার ফাঁসিও হয়েছে, এবং খুনি রশিদ, যে সাজাপ্রাপ্ত আসামি। বিবিসিতে তারা যে ইন্টারভিউ দিয়েছিল ৭৫-এর পর, জাতিপিতাকে হত্যার পর, সেখানে সেই কথাটাই বলেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিব এত বেশি জনপ্রিয় ছিল যে তারা শত চেষ্টা করেও মানুষের মন থেকে তাকে মুছতে পারেনি, তাই তারা তাকে হত্যা করেছিল। ৭৫-এর পর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলা হয়েছে এবং তখন আমাদের যুবলীগের বহু নেতা, আওয়ামী লীগ, যুবলীগ সকলকেই তখন গ্রেপ্তার করা হয়, কারাবরণ করায় এবং অনেক নেতা নেতৃবৃন্দকে ধরে নিয়ে গিয়ে দিনের পর দিন তাদের উপর অত্যাচার করে। চট্টগ্রামে মৌলভী সৈয়দের কথা আমরা জানি, বগুড়ায় আমাদের পটল ভাই, খসরু, নারায়ণগঞ্জের মনীষ সহ এরকম আরও অনেক নাম হয়তো এখন অনেকের মনেই হারিয়ে গেছে, যাদেরকে নির্মমভাবে অত্যাচার করে দিনের পর দিন। আমাদের আওয়ামী লীগের বহু নেতারা দিনের পর দিন কারাগারে, তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়। ওই নির্যাতনের ফলে পরবর্তীতে অনেকে ধুকে ধুকে মারা যায়। আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করা হয়, আওয়ামী লীগের চিহ্ন যাতে না থাকে সেই প্রচেষ্টাও চালানো হয়েছিল, কিন্তু তা সফল হতে পারেনি একটাই কারণে, জাতির পিতার হাতে গড়া এই সংগঠন। এবং তিনি যে কটা সংগঠন গড়ে তুলে দিয়ে গিয়েছিলেন তারা প্রত্যেকে কিন্তু দুঃসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। সেখানে আমি আজকে যুবলীগেরও কথা বলবো যে প্রতিটি সময়ে যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়েছে, যখন কোনো দুর্যোগ এসেছে, যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, কখনো কখনো ব্যত্যয় ঘটে, কিন্তু যেটা ভালো কাজ সেটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। আমি এটুকুই দেখেছি, প্রতিটি সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছে যুবলীগ। আমাদের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীরা বুকে রক্ত ঢেলে দিয়েছে দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে। আমরা নূর হোসেন, বাবুল, ফাত্তা সহ অনেক নেতাকর্মী জীবন দিয়েছে, তাদের কথা আমি স্মরণ করি শ্রদ্ধার সাথে। কারণ নূর হোসেন আমার কাছেই ছিল, আমি তাকে সাবধান করেছিলাম বুকে গণতন্ত্র মুক্তি পাক, পিঠে স্বৈরতন্ত্র নিপাত যা, শার্টটা কোমরে বেঁধে সে আমার কাছে এসেছিল। আমাকে শুধু বললো, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন আপা, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেব। আমি শুধু বলছিলাম যে আমি শহীদ চাই না, গাজী চাই। তুমি হাতে শার্টটা পরো, তোমাকে তো গুলি করবে। কিছুক্ষণ পরেই চারিদিকে বোমা এবং তারপরে গুলির আওয়াজ। আমার গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছিল। অনেক সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আর দীর্ঘদিন পর, ২১ বছর পর আওয়ামী লীগ সরকারে আসার সুযোগ পেয়েছে, কিন্তু সেই সংগ্রামের পথ অনেক কঠিন পথ ছিল। সেই পথ পাড়ি দিয়ে আজকে আমরা সরকার গঠন করতে পেরেছি বলেই জনগণের পাশে দাঁড়াতে পেরেছি, কাজ করতে পেরেছি। প্রতিটি সংগ্রামে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে, সেজন্য যুবলীগের সকল সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়েছে, চলতে হবে, এটাও স্বাভাবিক।
তবে আমি যুবলীগের নেতাকর্মীদের বলবো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ যদি কেউ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করে, তাহলে সেই রাজনীতিতে টিকে থাকা যায়। কিন্তু যে রাজনীতি করতে যে লোভের বশবর্তী হয়, অর্থ সম্পদটা যাদের কাছে বড় হয়ে যায়, তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না। এটা বাস্তবতা। এটা শুধু আমাদের দল বলে না, আমি সমগ্র বাংলাদেশের অন্যান্য সব রকম রাজনৈতিক দলের কথাই যদি চিন্তা করি, তাহলে আমরা সেটা দেখব। আমি জানি বিএনপি একসময় চিন্তা করেছে 2000 কোটি টাকা থাকলে পরে নির্বাচন থেকে জীবনে কেউ সরাতে পারবে না, কিন্তু তাদেরকে সরে যেতে হয়েছে। খালেদা জিয়া বড়াই করে বলেছিল, আমার কথাই বলেছিল, যে শেখ হাসিনা বিরোধী দলের নেতা তো দূরের কথা, কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। এটা খালেদা জিয়ার নিজের বক্তৃতা, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো হওয়া তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। সেই কথাটা কিন্তু তার বেলায় ফলে গেছে। হাজার হাজার কোটি টাকা তার ছেলেকে নিয়ে বানিয়েও কিছু করতে পারেনি। ঠিক একইভাবে আওয়ামী লীগ 100 বছরও ক্ষমতায় আসতে পারবে না, এটাও তার ঘোষণা ছিল। আল্লাহর রহমতে শত্রু মুখে ছাই দিয়ে আওয়ামী লীগ প্রথমবার 5 বছর, আর এবারে এই 12 বছর ক্ষমতায় আছি বলেই জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। এই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আমি এটুকু বলবো যে সংগঠনকে শক্তিশালী করে আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। সবচেয়ে মনে রাখতে হবে যে আমরা রাজনীতি যদি আমাদের দেশের মানুষের জন্য হয়, কল্যাণের জন্য হয়, তো সেই রাজনীতিটাই হচ্ছে সঠিক রাজনীতি। আর রাজনীতি যারা করতে আসে ভাগ্য তৈরি করতে, হয়তো কিছু টাকা পয়সা বানাতে পারে, কিন্তু তারপরে আর তার অস্তিত্ব থাকে না। এটা প্রমাণিত সত্য। যারা 75 ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে, সংবিধান লঙ্ঘন করে, তারা ক্ষমতাকে ভোগের বস্তু হিসেবে নিয়েছিল। তাই আজকে জনগণের কাছে তাদের কোনো স্থান নেই এবং স্থান থাকে না, থাকবে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশে একটি সংগঠন, সবথেকে প্রাচীন সংগঠন হিসেবে কিন্তু টিকে আছে। যুবলীগকে আমি বলবো যে জাতির পিতা সে আদর্শ বুকে নিয়ে কিন্তু সংগঠন করতে হবে, তাহলেই এদেশের তরুণ সমাজের জন্য কাজ করা যাবে। কারণ আমরা আমাদের এবারের নির্বাচন 18 নির্বাচনে যে ইস্তেহার দিয়েছি, সেখানে কিন্তু আমাদের একটা কথা বলা আছে, কারণ তারুণ্যই হচ্ছে সেই সময়, যে সময়টা হচ্ছে সব থেকে বেশি কাজ করা যায়, কাজের সময়। এই জন্যই আমরা কিন্তু আমাদের এটাই নিশ্চিত করে, সেই জন্য তরুণ সমাজকে সব ধরনের শিক্ষা দীক্ষা কর্মের সব ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে যাচ্ছি। তরুণ সমাজ যেন সঠিকভাবে শিক্ষিত হয়ে বা কর্মক্ষম হয়, দক্ষ মানব শক্তিতে পরিণত হয়, তার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা ন্যাশনাল সার্ভিস ট্রেনিং করাচ্ছি, তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া। তরুণ সমাজের জন্য আমরা বেসরকারি খাত, প্রতিটি বেসরকারি খাত আমি উন্মুক্ত করে দিয়েছি। আজকে মোবাইল টেলিফোন থেকে শুরু করে টেলিভিশন, ব্যাংক বিমা, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি ক্ষেত্র, প্রতিটি সেক্টর আমি বেসরকারি খাত উন্মুক্ত করে এই তারুণ্যের থেকেই যেন বিনিয়োগকারী সৃষ্টি হয়, তারুণ্যের থেকেও যেন তাদের জ্ঞান, তাদের মেধা দিয়ে এই দেশ গড়ে তুলতে পারে এবং এই দেশকে ভবিষ্যতের জন্য এগিয়ে নিয়ে যেতে পারে। সেইভাবেই কিন্তু আমরা বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি এবং আমরা ট্রেনিংয়েরও ব্যবস্থা করেছি। তারুণ্যের এই শক্তিটা দিয়েই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। সেই ক্ষেত্রে আমি যুবলীগকে এটুকু বলবো যে এদেশের মানুষের জন্য কাজ করতে গেলে শুধু বক্তৃতার স্লোগান দেওয়া না, সাথে সাথে মানুষের পাশে দাঁড়িয়ে সেখানে কাজ করতে হবে।
আর আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, একটি মানুষও ক্ষুধার জ্বালায় কাতর থাকবে না, প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচবে, তারা শিক্ষা পাবে, তারা চিকিৎসা সেবা পাবে, তারা উন্নত জীবন পাবে, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। তিনি সবসময় ঠিক বলতেন যে মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, উন্নত জীবনের অধিকারী হয়। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা। তা আমরা সেইভাবেই বাংলাদেশকে গড়তে চাই। আমি জানি যে সময় খুব কম, তারপরেও একটি জাতির জন্য এই 12 বছরও কিছু না, কিন্তু তারপরেও আমি মনে করি যে আমরা যেভাবে এ দেশের জন্য কাজ করে যাচ্ছি, পথ দেখিয়ে যাচ্ছি, যদি এই পথ ধরেই এগোনো যায় তাহলে কিন্তু এদেশ অবশ্যই উন্নত সমৃদ্ধ দেশ হবে। 3.5 বছরের মধ্যে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন। এরপর 21টা বছর এদেশের মানুষের জীবন থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যায়, সাধারণ মানুষের বঞ্চনার শিকার। কারণ এই 21টা বছর যারা ক্ষমতায় ছিল নিজেদের ভাগ্য গড়তেই ব্যস্ত ছিল। যদিও তারা গল্প শুনিয়েছে ছেঁড়া গেঞ্জির, গল্প শুনিয়েছে ভাঙা সুটকেসের, কিন্তু ভাঙা সুটকেসের জাদুর বাক্স হয়ে গিয়েছিল, আর ছেঁড়া গেঞ্জি তো তখন ফ্রেঞ্চ রিপন হয়ে গেল। কিন্তু মানুষের জন্য কিছু তারা দিয়ে যেতে পারেনি। আমি জিয়াউর রহমানের কথা বলি, এরশাদের কথা বলি, খালেদা জিয়ার কথা বলি, যারাই ক্ষমতা এসেছে তারা নিজেদের ভাগ্য নিয়েই ব্যস্ত ছিল, নিজেরা অর্থ সম্পদ নিয়েই ব্যস্ত, মানুষের জন্য করে নাই। মানুষের জন্য করলে যে করা যায় সেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। এবং আজকে যখন করোনা ভাইরাস চতুর্দিকে সারা বিশ্বব্যাপী একটা সমস্যা, সে সময়ও আমরা আমাদের দেশের মানুষের জন্য কিন্তু কাজ করে যাচ্ছি। দুর্যোগ আসে, দুর্যোগ আসবে, কিন্তু সেই দুর্যোগের সময় আমাদেরকে শক্ত থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে হবে, কাজ করতে হবে, তবেই যে কোনো দুর্যোগ মোকাবেলা করা যাবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। তা আমি ধন্যবাদ জানাই আমার দেশের মানুষকে, তারা সত্যি সেইভাবে ঐক্যবদ্ধ থেকেছে। আজকে আমি যুবলীগকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই করোনাকালীন সময়ে, আমি দেখেছি যখনই আমরা আহ্বান করেছি, আমাদের সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সবাই করেছে, এটা ঠিক। তো আজকে যেহেতু যুবলীগের সম্মেলন, আমি এখানে বলবো যে আমরা দেখেছি করোনার সময় কেউ অসুস্থ হলে, নিজের বাবা মা অসুস্থ হলে সন্তানও তার পাশে দাঁড়ায়নি, কিন্তু আমাদের যুবলীগের কর্মীরা তার পাশে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসা সেবার ব্যবস্থা তারা করেছে, মৃতদের দাফন এবং সৎকারের ব্যবস্থা করেছে, ঘরে ঘরে খাদ্য সামগ্রী এবং ত্রাণ পৌঁছে দিয়েছে। ধান কাটায় যখন আমি প্রথম ছাত্রলীগেই আহ্বান করলাম, কিন্তু ছাত্রলীগের সাথে সাথে পাশাপাশি যুবলীগ, স্বেচ্ছাসেবক সবাই চলে গেছে এবং যুবলীগও পাশে থেকে ধান কাটা, বৃক্ষরোপণ করার কথা বলেছি যে মুজিব বর্ষে আমরা অন্য অনুষ্ঠান করতে পারলাম না, আমরা বৃক্ষরোপণ করব। তারা বৃক্ষরোপণও করেছে। এই শীতে কম্বল বিতরণ এবং কাপড় চোপড় বিতরণ করা, অনেক মধ্যবিত্ত শ্রেণী যারা হাত পেতে কিছু নিতে পারে না, তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার মতো সে দায়িত্ব পালন করেছে। অ্যাম্বুলেন্সে রোগীদের নিয়ে আসার ব্যবস্থা করেছে। কৃষক সবজি উৎপাদন করে বসে আছে, কারণ তখন যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ, বিক্রি করতে পারে না। যুবলীগের ছেলেরা সেই ব্যবস্থাও নিয়েছে, আমাদের সব সংগঠনই নিয়েছে, অন্যান্য প্রতিষ্ঠানও নিয়েছে, তারপর যুবলীগও সেই ব্যবস্থা নিয়েছে যেন কৃষক তার সবজি উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে, সেটা তারা ব্যবস্থা করেছে। আমাদের ঘূর্ণিঝড় আমফানের সময় যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে, ত্রাণ বিতরণ বা এখান থেকে মানুষকে উদ্ধার করা সেই কাজ করেছে। বন্যা এবারে খুব অস্বাভাবিকভাবে পরপর কয়েকবার বন্যা হলো আমাদের, যেটা আমাদের ফসল উৎপাদনেও ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু সেই বন্যার সময় মানুষের পাশে এই যুবলীগ দাঁড়িয়েছে। কাজে আমি সেজন্য যুবলীগকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে তারা মানবতার জন্য এই কাজগুলি যে করেছে, এটাই হচ্ছে সব থেকে বড়। কারণ এই মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা, এটা সব থেকে বেশি প্রয়োজন। আমরা যুব সমাজ বা তরুণদের জন্য কাজের জন্য যেমন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দেওয়ার সাথে সাথে শুধু ঘোষণাই না, সেখানে এই যুব সমাজ যাতে সবথেকে বেশি ট্রেনিং পায় এবং কাজ করতে পারে সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। স্টার্ট আপ প্রোগ্রাম আমরা নিয়েছি এবং সেখানে আমরা একটা থোক বরাদ্দ রেখেছি যে যারাই
এই ডিজিটাল ডিভাইস ব্যবহার করা বা এখানে এই ক্ষেত্রে ব্যবসা করতে চায় বা তারা বিনিয়োগ করতে চায়, সেই তরুণ সমাজে এগিয়ে আসবে, বিনিয়োগ করবে, সেই বিনিয়োগের ব্যবস্থাটা কিন্তু করা আছে। কেউ কাজ করতে চাইলে কিন্তু কাজ করে খেতে পারে, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। আমরা কর্মসংস্থান ব্যাংক করেছি, বিনা জামানতে সেখান থেকে ঋণ পাওয়া যায়। কৃষি কাজকে আমরা সব থেকে গুরুত্ব দিচ্ছি, খাদ্য উৎপাদনকে সব থেকে গুরুত্ব দিচ্ছি, কারণ এই করোনা ভাইরাস যখন দেখা গেছে তখন সব থেকে আমার চিন্তা হয়ে গেল যে আমরা জানি যে সারা বিশ্ব স্থবির, মহা দুর্যোগ, কিন্তু আমাদের দেশে যেন মানুষের খাদ্যে কষ্ট না হয়, তাই আমার আহ্বান ছিল যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, যে যা পারবে উৎপাদন করবে, নিজের খাবারের ব্যবস্থাটা যেন নিজেরা আমরা করতে পারি, কারো কাছে যা আমাদেরকে হাত পাততে না হয়। তো সেই ক্ষেত্রেও অনেক কাজ সেখানে করা যেতে পারে। কৃষি উৎপাদন, কৃষি পণ্য প্রক্রিয়াজাত করা, সেগুলিও বিরাট সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। যে সমস্ত তরুণ বিদেশে যাবে কর্মসংস্থানের জন্য, বাড়িঘর বিক্রি করে যেত, আজকে আমরা সেখানে প্রবাসী কল্যাণ ব্যাংক আমি তৈরি করে দিয়েছি, যে ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে যেতে পারবে। এবং ডিজিটাল সেন্টার সমগ্র বাংলাদেশে, এই ডিজিটাল সেন্টারে একজন মেয়ে একজন ছেলে 2 জন উদ্যোক্তা থাকবে। এটাও তরুণ সমাজের কর্মসংস্থানেরই একটা জায়গা, যে জায়গাটাকে ঘিরে অন্যান্য আরও অনেক কাজে অনেক মানুষের কর্মসংস্থান হয়। কারণ প্রতিটি পদক্ষেপের সাথে আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান বৃদ্ধি পায়, সেই ব্যবস্থা করা। এবং আজকে আমাদের লক্ষ্য হচ্ছে যে মুজিব বর্ষে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। প্রত্যেকটা মানুষ, যারা আমরা এটা সার্ভে করেছি এবং আমরা হিসেব নিয়েছি, প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক আছে একেবারে যাদের কোনো ভূমি নাই, নিঃস্ব, আর যাদের ভিটে আছে কিন্তু ঘর করবার পয়সা নাই, সব মিলে প্রায় 8 লক্ষের মতো। ইতিমধ্যে আমরা বেশ কয়েক লক্ষ ঘর তৈরি করে দিয়েছি। আমরা প্রায় 1 লক্ষ ঘর নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। যুবলীগকে ধন্যবাদ জানাই যে তারাও সিদ্ধান্ত নিয়েছে অন্তত এক এলাকায় একটা করে ঘর করে দেবে। অবশ্যই এ ব্যাপারে আমার সব রকম সহযোগিতা যুবলীগ পাবে, সেটুকু আমি বলতে পারি। কাজে এটাও একটা বড় উদ্যোগ আমি মনে করি। কারণ যা বেশি কিছু লাগে না, যার যার নিজের বাড়ি, নিজের গ্রাম, সেই গ্রামে কোন মানুষটা সবচেয়ে দরিদ্র তাকে খুঁজে বের করলে বা তাকে একটা ঘর করে দেওয়া, এটা খুব কঠিন কাজ না। তাহলে এদেশে একটা মানুষ আর গৃহহারা থাকবে না। সেইভাবে উদ্যোগ নিলেই কিন্তু কাজ হয়ে যায়। সবাই মিলেমিশে করলে কোনো সমস্যা থাকে না। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, ডিজিটাল ডিভাইস, আমরা হাইটেক পার্ক থেকে শুরু করে বিভিন্ন পার্ক করে দিচ্ছি, যেখানে বিনিয়োগ করার কাজ করার সুযোগ আছে এবং আমাদের রপ্তানি ক্ষেত্রে এটা একটা বিরাট অবদান রাখবে। সেই সাথে সাথে 100টা অর্থনৈতিক অঞ্চল করে তুলছি। এই অর্থনৈতিক অঞ্চলে যেমন বিনিয়োগ হবে, আবার এখানে কর্মসংস্থান হবে, সেই ব্যবস্থাটাও আমরা করে যাচ্ছি। বাংলাদেশটাকে কিভাবে আমরা জাতিপিতার স্বপ্নের বাংলাদেশ করব, তার জন্য এবারে যেমন 2009 সরকার গঠন করার পরই আমরা প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 2020 আমরা করে আমরা এবং তারই আলোকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে আমরা তা বাস্তবায়ন করেছি। 2021 থেকে 2041 এই সময়ের বাংলাদেশ কেমন হবে তারও একটা পরিকল্পনা আমরা করে দিয়েছি। সেই প্রেক্ষিত পরিকল্পনার আলোকেই আমরা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিয়েছি এবং এই 41 সাল পর্যন্ত 5 বছর মেয়াদী বিভিন্ন পরিকল্পনা হবে এবং সেই সাথে বাংলাদেশ এগিয়ে যাবে। এখানে আমি থেমে থাকিনি। 2100 সালের বাংলাদেশ কেমন হবে, কারণ এটা একটা বদ্বীপ, প্রাকৃতিক দুর্যোগের দেশ। কাজেই সেই দেশটা প্রাকৃতিক দুর্যোগ থেকে যেমন মানুষ রক্ষা পাবে, আমাদের দেশের উন্নয়নটা যেন অব্যাহত থাকে, সেদিকে লক্ষ্য রেখে 2100 ডেল্টা প্ল্যান সেটা প্রস্তুত করে তা আমরা বাস্তবায়ন করেছি। নেদারল্যান্ড আমাদের সহযোগী দেশ হিসেবে তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আজকের তরুণ সমাজই এদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। কাজে আমাদের সব ধরনের দক্ষ মানব শক্তি দরকার, আর সেই দক্ষ মানব শক্তি হবে তরুণ সমাজ। বিনিয়োগের ক্ষেত্রে আমরা যখন কথা বলি বিদেশিদের, আমরা কি বলি? সকলের আগেই বলি যে আমাদের তরুণ সমাজ আছে, তারুণ্য আছে, কাজ করতে পারে, তাদের একটু ট্রেনিং দিলেই তারা ভালো ফলাফল দিতে পারে।
কাজে এই তারুণ্যই শক্তি, এটাই আমরা বিশ্বাস করি, আর এই বিশ্বাস করেই ভবিষ্যৎ পরিকল্পনা আমরা নিয়েছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যুবলীগ সারা বাংলাদেশে আমাদের তরুণ সমাজ যেমন এই দুর্নীতি, মাদক বা কোনো অসামাজিক কার্যকলাপ এর হাত থেকে যেন মুক্তি পায়, তারা যেন নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারে এবং তার মধ্য দিয়ে দেশকে যেন তারা কিছু দিতে পারে, সেইভাবেই তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে হবে, সেইভাবেই তাদেরকে শিক্ষা দিতে হবে, সেইভাবেই তাদেরকে তৈরি করতে হবে। সেটা করতে পারলেই জাতির পিতার স্বপ্ন পূরণ করা খুব কঠিন কাজ হবে না। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 21 হচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা এটা উদযাপন করে যাচ্ছি। আমরা এই 26শে মার্চ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করব। কাজে আমরা এটাকে 2021-এর ডিসেম্বর পর্যন্ত আমরা নির্দিষ্ট করেছি যে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কর্মসূচি আমরা নেব। এই কর্মসূচি যেহেতু করোনা ভাইরাসের কারণে আমাদের কর্মসূচিটা আমরা পরিবর্তন করেছি, সেখানে আমরা জনসমাবেশ বাদ দিয়ে মানুষের কল্যাণমুখী কাজ আমরা করব। বাংলাদেশের একটি মানুষ গৃহহারা ভূমিহীন থাকবে না। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ যাবে, আলো জ্বলবে, প্রত্যেকটা ঘর আলোকিত হবে। বাংলাদেশের প্রতিটি তরুণ যুব সমাজ কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বাংলাদেশের প্রতিটি ছেলেমেয়ে লেখাপড়া শিখবে, উচ্চশিক্ষা পর্যন্ত আমরা যেমন বৃত্তি এবং বই সব দিচ্ছি, তার ব্যবস্থা আমরা নিচ্ছি। কাজে প্রতিটি মৌলিক চাহিদা পূরণ করা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সেখানে আমি মনে করি যে এই তরুণ সমাজ যদি তারা উদ্যোক্তা হন নিজে, সে উদ্যোক্তা হলে তার সেই সুযোগ সৃষ্টির জন্য আলাদা থোক বদ্ধ রাখা আছে। স্টার্ট আপ প্রোগ্রামটা ওটার জন্যই যে আমাদের নবীনরা, তরুণরা তারা নিজেরা উদ্যোক্তা হবে, নিজে কাজ করে আরও 10 জনকে সে কাজ দিতে পারবে, আরও 10 জনের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে। সেইভাবেই কিন্তু আমরা এই দেশটাকে সাজাতে চাই এবং এটা কিন্তু অব্যাহত থাকবে। এটা একদিন করলে হবে না, এটা মানে আমি বলবো যে যুগের পর যুগ আমাদের তরুণ সমাজ এভাবেই কাজ করে যাবে। যখনই যারা তারুণ্য পাবে তারাই কাজ করবে, এভাবেই যেন দেশটা চলতে পারে। সেটাই আমরা চাই যে আমাদের যুবলীগ সেভাবে কাজ করুক, যাতে করে জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি। আমি যুবলীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানাই এবং এই করোনা ভাইরাসের সময় আমরা যেহেতু ইতিমধ্যে টিকা আমরা দেওয়া শুরু করেছি, ভ্যাকসিন শুরু হয়েছে, অনেক কথা শুনতে হয়, এসব কথা কান দিলে চলে না। আমরা যে অনেকে তো বলছে বাংলাদেশ ভ্যাকসিন আসবে না, অনেক উন্নত দেশও কিন্তু আনতে পারেনি। আমি কিন্তু কোনো দিকে তাকাইনি। আমার কাছে মানুষ সব থেকে বড়, মানুষের জীবন বড়। আমি যখন প্রথম ভ্যাকসিনের জন্য টাকা দেই, 1000 কোটি টাকা আলাদা রেখে আমি সঙ্গে সঙ্গে অ্যাডভান্স করে দিয়েছিলাম যে যখনই ভ্যাকসিন তৈরি হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখনই অনুমোদন দেবে, সকলের আগে যেন বাংলাদেশ পায়, এবং সেটাই আজকে প্রমাণিত সত্য। তবে আমি ভারতকেও ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে 20 লক্ষ ডোজ তারা দিয়েছেন উপহার হিসেবে এবং এখন আরও অনেকেই দিতে চাচ্ছেন, কিন্তু আমরা আমাদের যেটা প্রয়োজন আমরা কিন্তু নিয়ে এসেছি। সেই ক্ষেত্রে মানুষের মাঝে একটু দ্বিধা ছিল প্রথম দিকে, তো এখন সেই দ্বিধাটা নাই। তবে এখানে যুবলীগের একটা দায়িত্ব আছে যে বিশেষ করে আমরা বলেছি যে 40 বছরের উপরে যারা, আর বিশেষ করে শিক্ষক থেকে শুরু করে অন্যান্য যারা সবসময় মানুষের পাশে কাজ করতে হয় যাদেরকে, তাদেরকে আগে দিতে হবে। সে মানুষের মাঝে এই ভয়টা দূর করতে হবে, সবাই যেন ভ্যাকসিনটা নেয় সে ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর তবে এই ভ্যাকসিনটা নেওয়ার পরে বা টিকা গ্রহণের পরেই কিন্তু এই মাস্ক খোলা যাবে না। আমি ধন্যবাদ জানাই যে করোনাকালীন সময় যুবলীগ সাধারণ মানুষের মাঝে মাস্ক সরবরাহ করেছে, তারা যাতে মাস্ক পরে তার জন্য উদ্বুদ্ধ করেছেন। টিকা নেওয়ার পরেও কিন্তু স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, হাত পরিষ্কার করতে হবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এ ব্যাপারে সকলকে মানে স্বাস্থ্য সুরক্ষাটা সবসময় মেনে চলতে হবে, এটা সবাইকেই নজরে রাখতে হবে এবং এটা যুবলীগ করবে সেটা আমি চাই। আর আমি এটাই বিশ্বাস করি যে এই যুবরাই তো বাংলাদেশ স্বাধীন করেছে, এই যুবকরা জাতির পিতার নেতৃত্বে
সব সময় সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। কাজে তাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। কারণ আমাদের তো বয়স হয়ে গেছে, কিন্তু আজকে তরুণরাই তো আগামী প্রজন্ম এবং প্রজন্মের পর প্রজন্ম এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি এই কথা বলে যুবলীগের এই অনুষ্ঠানে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আবারও বলবো যে আজকের দিনে এটাই শপথ নিতে হবে, আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আবারও যুবলীগের সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।